আসসালামু আলাইকুম। ফিলিং সিমপ্লেসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে পিএইচপির একদম বেসিক বিষয় নিয়ে কথা বলেছিলাম। পিএইচপি কী, কে আবিষ্কার করেছে বা কেন এটা এসেছে এবং একটু বৈশিষ্ট্যগুলো। তো মূলত গত ক্লাসটা ধরতে গেলে জাস্ট আমরা একটা সিনটেক্স এটা কীভাবে লিখে কীভাবে কিসের ভিতরে লিখতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কিছু ভেরিয়েবল টাইপ নিয়ে আলোচনা করব। ভেরিয়েবল কীভাবে লেখা যায়। পিএইচপিতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল আপনাকে বুঝতেই হবে, কারণ ভেরিয়েবল ছাড়া আপনি পিএইচপিতে এই ডাটাগুলো যে কোনো বিষয়ের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বড় দিক হচ্ছে তার ডাটাগুলো কীভাবে আপনি নিয়ে আসবেন এবং তা কীভাবে শো করাবেন, কীভাবে তা ইন্ডেক্স করতে পারবেন। তো পিএইচপিতেও ঠিক সেমভাবে এই বিষয়টা কাজ করতে হয়, এই বিষয়টা কাজ করে। যেমন ধরেন, তো আমরা গত ক্লাসের এখানে একটা ফাইল করেছি, এটা এখানে ফোল্ডার করব। মূলত এটা আমার হচ্ছে htdocs। তো আমি জ্যাম কিন্তু এখনও চালু করিনি, আমি জ্যামটা এখন চালু করব। জ্যাম থেকে আমার এখন বর্তমানে লাগবে হচ্ছে অ্যাপাচি সার্ভারটা। অ্যাপাচি সার্ভার ফর অ্যাপাচি দিয়ে আমরা পিএইচপিটাকে রিড করতে পারি। শুধুমাত্র অ্যাপাচি হলেই আমরা এখন পিএইচপির কাজটা করতে পারবো, আমরা যেটা করতে চাচ্ছি। তো এটার ভিতরে আমরা যদি প্রবেশ করি, যেমন এক্সপ্লোরের ভিতর থেকে htdocs, এটাকে আমি শর্টকাট করে আমি আমার ডেস্কটপে নিয়ে এসেছি। এই যে htdocs, এটা আমি শর্টকাট করে এখানে নিয়ে এসেছি। তো আমরা এখানে একটা ফোল্ডার করব। ওই দিন আসলে তাড়াহুড়া করে জাস্ট বাইরে থেকে ভিতরে এনে বোঝানোর খাতিরে হয়তো বা ফোল্ডার করা হয়নি, কিন্তু আজকে আমরা ফোল্ডার করব পিএইচপি ফর ওয়ার্ডপ্রেস। আমরা এর ভিতরে আমাদের ডে 1-এর যে ফাইলগুলো আছে, এই দুটো ফাইলকে আমরা কাট করে এর ভিতরে রেখে দিব এবং আজকের জন্য একটা আমরা ফোল্ডার করব, সেটার নাম দেব হচ্ছে আমরা এগুলোকে পার্ট করে ফেলি। সাপোজ এটাকে আমরা পার্ট 1 করে ফেলি। পার্ট 1 আমি এগুলো দিয়ে দিব সব আপনাদেরকে ড্রাইভের মাধ্যমে, আপনি এগুলো পেয়ে যাবেন। পার্ট 2, তো আজকে আমাদের পার্ট 2 নিয়ে, পার্ট 2তে আমরা আলোচনা করব একদম ব্ল্যাঙ্ক। এবং আপনারা কি জানেন এটা কিভাবে আমরা এই ফোল্ডারটা যে করলাম, এই ফাইলগুলো কিভাবে রিড করতে পারি? অবশ্যই জানবেন, কারণ আপনারা এর আগে অনেকবারই কাজটা করেছেন আশা করি। আমি অন্য একটা ব্রাউজার ওপেন করলাম, মজিলা ফায়ারফক্স। এখানে আমি লিখলাম লোকাল হোস্ট। লেখার সাথে সাথে আমার এরকম একটা এনভায়রনমেন্ট আসবে। আপনারা জ্যাম্প ইনস্টল দিতে পারেন এবং খুব দ্রুত দিতে পারেন, তাও আমি জানি, কারণ আপনারা বাসায় অনেক প্র্যাকটিস করেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন। এই ভিডিওটা যদি কেউ প্র্যাকটিস করে না থাকেন, তাহলে বলে রাখি তার জন্য কাজ করাটা বেশ কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আমাদের পিএইচপি ফর ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা খুঁজলাম। হ্যাঁ, আমরা এটা পেয়েছি। আচ্ছা, আমরা প্রথম দিনের এটা হচ্ছে একটা পার্ট, আর ডেমোর ভিতরে ছিল একটা, এটা আমরা শেষ করি নাই। আচ্ছা, এটা আজকে আমরা দেখবো যে এটা কি সমস্যা ছিল। পার্ট 2তে কিন্তু একদম ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। আমরা পার্ট 2তে যাব, পিএইচপি ফর ওয়ার্ডপ্রেস। এখান থেকে একটা ফোল্ডার নিলাম, ফাইল নিলাম, সাপোজ ভেরিয়েবল নামে, ভেরিয়েবল ডট, আপনারা জানেন কি লিখতে হবে, পিএইচপি লিখতে হবে অবশ্যই, ভেরিয়েবল ডট পিএইচপি লিখতে হবে। এখন আমি এটাকে ওপেন করব। তো আমি যদি ফোল্ডার ধরে ওপেন করি সবচাইতে ভালো হবে, তাহলে আমি এখানে আরও ফাইল করতে পারবো খুব ইজিলি। আমি এটাকে ফোল্ডার মানে প্রজেক্ট আকারে ওপেন করি।
এটাকে আমি প্রজেক্টটাকে ওপেন করলাম। দেখেন ফাইলটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, কিচ্ছু নাই। তো এখানে আমরা এখন পিএইচপি নিয়ে কাজ করব। তো সেদিন আমি এইচটিএমএল সিনট্যাক্স লিখেছিলাম, তার ভিতরে পিএইচপি লিখেছিলাম, শুরু শেষ করেছিলাম। আজকে আমি এইচটিএমএল সিনট্যাক্স লিখব না, আজকে আমি সরাসরি ভেরিয়েবল নিয়ে যেহেতু কাজ করব, আজকে আমরা শুধু পিএইচপি লিখব। এখানে প্রয়োজন হলে আমরা পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখব। তো পিএইচপি শুরু করতে হয় কিভাবে আপনারা সবাই জানেন। পিএইচপি জাস্ট শুরু এতটুকু দিয়ে শুরু করলেই হবে, শেষটা যদি আপনি শুধু এই ফাইলে শুধু পিএইচপির জন্য বরাদ্দ থাকে তাহলে আপনি এই ফাইলে আর শেষ না করলেও চলবে, এতটুকু লিখলেও কাজটা হয়ে যাবে। আর শেষ করলে একটা সমস্যা হবে, সেটা আমি পরে দেখাবো, যে শেষ করলে এবং তারপরে যদি স্পেস করে সেক্ষেত্রে এটা এরর আসতে পারে। সাপোজ ধরেন যে আমি এখানে এটা শেষ করলাম, তারপরে অনেকগুলো স্পেস থাকলো, সেই ক্ষেত্রে একটা এরর দেখাইতে পারে আমাকে। তো যদিও সবসময় এররটা দেখাবে না, বা কোড না থাকলে দেখানোর কথাই না। তো আমরা আপাতত এটা শেষ করতেছি না, শেষ না করেও কাজ করা যাবে। তো ভেরিয়েবল কি, আমরা ছোটোবেলা অঙ্ক করার সময় বিভিন্ন সময় কাজ করতাম। যেমন ধরতাম x সমান সমান এত, y সমান সমান অত, এইভাবে আমরা ধরে ধরে কাজ করতাম। এটাকে বলা হয় ভেরিয়েবল, বা এটাকে আপনারা ওই সময় হাতে গণক ধরতেন বা ধরা বলতো। আর আমরা পিএইচপিতে এখন সেটাকে বলবো ভেরিয়েবল। তবে ওইখানে যেমন সরাসরি লিখে দেওয়া যেত, এখানে সরাসরি লেখা যাবে না। এখানে আপনাকে তার আগে একটা ওদের কমান্ড ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে $সাইন। ভেরিয়েবলের নাম কেমন হয় সেটা আমি পরে দেখাচ্ছি, বা কেমন হওয়া উচিত সেটা পরে দেখাচ্ছি। তার আগে আমরা একটা ভেরিয়েবল নিয়ে রাখি, নেই কেমন $সাইন x সমান সমান, সেমভাবে সমান সমান সাপোজ লিখলেন 100। অবশ্যই এটা শেষ করতে হবে। এখন $সাইন সমান সমান 100, এটা কি চলে আসার কথা না? আমি একটু এটাকে এই পাশে নিয়ে আসলাম, কিন্তু দেখেন মজার বিষয় হচ্ছে এটা আসে নাই। কেন আসে নাই? এটা আসবে না, কারণ এটাকে আপনি আসতে বলেন না। আমি গত ক্লাসে বলেছিলাম পিএইচপিতে কোনো কিছু আসবে না যদি না আপনি এই 4টা অক্ষর না লেখেন। ইকো যদি আপনি না লেখেন তাহলে পিএইচপিতে কোনো কিছুই আসবে না। এখন আপনি ইকো করে দেন সরাসরি সেই ভেরিয়েবলটা যেটা আপনি নিজে লিখেছেন, সেটাকে আপনি কি করে দিবেন? ইকো করে দেন। দেখেন চলে আসছে, আপনার 100টা চলে আসছে। এখন এখানে যদি 500 থাকে, আসবে, একই তো কথা, তাই না? এখন আপনি চিন্তা করলেন x সমান সমান এত, আবার $সাইন y সমান সমান 900 দিলেন। এখন আবার এটা কি করেন, ইকো $সাইন কত কি হবে? অবশ্যই y হবে। y দিয়ে এখানে রিফ্রেশ করেন। আমরা রিফ্রেশ করলাম, কোনো কথা হইলো 500 900 এরকম হইলে হবে না। অবশ্যই হয় নিচে নিচে আসবে অথবা যোগ করে আসবে। প্রথমে আমরা নিচে নিচে আনা ট্রাই করি। নিচে নিচে কীভাবে আসবে দেখেন, ইকো লিখলাম। এখন আমরা এটার ভিতরে এইচটিএমএল লিখব। ব্রেক আমরা পিএইচপি দিয়ে না, ব্রেকটা আমরা করব হচ্ছে আমাদের এইচটিএমএল দিয়ে। তো এইচটিএমএল এর ব্রেক কীভাবে লেখে আপনারা সবাই জানতেই হবে। তো আমি এভাবে লিখলাম, এখান থেকে আমি এখন যে রিলোড দিলাম, দেখেন একটা ইরর আসবে। হ্যাঁ, আমি জানতাম ইররটা আসবে। আপনারা যদি একটু দেখেন, মানে ধৈর্য ধরে একটু দেখতেন বা মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ইররটা কেন আসছে। আমি স্টেটমেন্টটাকে ক্লোজ করি নাই, স্টেটমেন্টটা যখন ক্লোজ করব তখনই ইররটা আসবে না। দেখেন একটা ব্রেক হয়ে গেছে, কিন্তু আমরা এর কিন্তু ব্রেকটা পাই নাই। তো এখন কথা হচ্ছে যে আপনি 500 আর 900-কে যোগ করবেন, 500 আর 900-কে যোগ করবেন, তাহলে যোগ করে ফেলেন। যোগ চিহ্ন দিয়ে y, হ্যাঁ 1400 হয়ে গেছে।
তো এইভাবে চলে আসবে, এটা যোগ। আমি জাস্ট দুইটা ভেরিয়েবল পাশাপাশি আনতে চাইলে এইভাবে করতে, এটা অন্যভাবেও আনা যাবে, সেটা আমি দেখাবো। তো প্রথমত আমরা ভেরিয়েবল নিলাম। এখন কথা হচ্ছে এটা যে ভেরিয়েবলটা আমরা নিলাম, এই ভেরিয়েবলের নাম আমি বলছি যে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য করে ভেরিয়েবল নামটা হওয়া উচিত। এখানে আমরা জাস্ট 500-900 প্র্যাকটিস করছি, বা এখানে এক্স ওয়াই, সবসময় তো আপনি এক্স ওয়াই লিখতে পারবেন না, কারণ এক্স ওয়াই আপনি কয়বার লিখবেন। এখন আপনি যদি আরেক সাপোজ এখানে আপনি ভাবলেন যে ডলার সাইনে উপরে একবার লিখছেন, আরও একবার লিখবেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অনেক বড় একটা ভুল হবে। সাপোজ দিলাম, এখন দেখেন 1100 হয়ে গেছে। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে প্রথমটা স্কিপ হয়ে যাচ্ছে। তো এরকম যদি অবস্থা হয় যে আপনি প্রথমে যা লিখছেন সেটা লাস্ট আরেকটা লেখার কারণে, মানে শেষের দিকে একটা প্রায়োরিটি পাচ্ছে, প্রথমটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে হবে না। সবসময় তো আপনি এক্স ওয়াই লিখতে পারবেন না, এই জন্য আপনাকে ইউনিক নাম লিখতে হবে সবসময় ভেরিয়েবল হিসাবে। তো ভেরিয়েবলের নামটা কেমন হওয়া উচিত? ফার্স্ট অফ অল ভেরিয়েবল ডলার সাইন দিয়ে শুরু হবে, এটা তো বাস্তব। তারপরে ভেরিয়েবলের নামটা অবশ্যই যথাসম্ভব একটা শব্দের ভিতরে রাখার জন্য, যেমন ধরেন পোস্ট, এই টাইপের, জাস্ট পোস্ট এরকম রাখা যেতে পারে ভেরিয়েবলের নাম। এখন কথা হচ্ছে যে এইভাবে তো আপনি রাখলেন, এবং এখানে আপনি চাচ্ছেন শো করাইতে। তো এখন ভ্যালুটা আমরা এখানে লিখলাম 300। এটা কি ইকো করবো কোথায়? এখানে ইকো করলাম, সবার উপরে ইকো করলাম। পোস্ট দেখি তো আসে কিনা, এই দেখেন আসছে, বাট একটা প্রবলেম কি হয়েছে, একটা বিয়ারের অভাব দেখা গেছে। তো আমরা এখানে একটা বিয়ার দিয়ে নিব, এই দুইটার মাঝে একটা বিয়ার থাকবে। দেখেন এই 300 আসছে। তো এখন এগুলো দেখেন, এগুলো লিখতেছি, সংখ্যা লিখতেছি, আসতেছে। একটা কাজ করি, আমি এখানে এখানে পোস্ট লিখব না, আমার নাম লিখব। আমার নাম লিখলাম, কি ব্যাপার, কি হলো? এটা ভুল দেখায় দিল। ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট সাকিব, এখানে আনডিফাইন্ড কনস্ট্যান্ট বলতেছে। আনডিফাইন্ড মানে এটা ও বুঝতে পারতেছে না এটা কোন ধরনের ভেরিয়েবল। ভেরিয়েবলের টাইপ আছে, ভেরিয়েবলের বেস্ট কয়েকটা টাইপ আছে। তো এই টাইপগুলো আপনারা জানতে পারবেন। ইন্টিজার টাইপ, তারপরে আপনার এই স্ট্রিং টাইপ, বুলিয়ান টাইপ, ফ্লট টাইপ, তো এই ধরনের বেশ কয়েকটা টাইপ আছে। তো এই টাইপগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো প্রথমত কথা হচ্ছে যে এটা কি টাইপ ভেরিয়েবল এবং এইটা কি টাইপ ভেরিয়েবল, এই দুই টাইপটা নিয়ে আমরা খুব মানে দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমি যে সাকিবটা লিখলাম এটা হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। স্ট্রিং হচ্ছে এ দেখেন এখানে সাকিবের দুই পাশে দুইটা স্ট্রিং সাইন আছে, দুই পাশে দুইটা কোলনের মতো আছে। তো এইটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এই সাকিবটা শো করবে না। এখন দেখেন এখানে সাকিব লেখাটা শো করছে। তো স্ট্রিং টাইপ এই যে এটা যে দিলেন ক্লোনটা, মানে এটাকে কি বলে, এই যে এই মুহূর্তে আমার নামটা মনে আসতেছে না। তো এটাকে বলা হচ্ছে আচ্ছা যাই হোক। তো যেটা বলতেছিলাম যে এই যে দুই পাশে দুইটা কোটেশন, ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন বা অ্যাপোস্ট্রফি, বা সিঙ্গেল স্ট্রিং, ডাবল স্ট্রিং এভাবেও বলা যায়। তো এই যে কোটেশনটা,
এই কোটেশনটা দেওয়ার পরে কিন্তু আমার এই নামটা এখানে শো করতেছে। তো এর আগে কিন্তু এটা শো করতে ছিল না। তো এখন আপনার প্রত্যেকটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল, স্ট্রিং টাইপে হচ্ছে যেগুলো লেখা থাকবে, কোনো সংখ্যা না, লেখা থাকবে, সেগুলো হচ্ছে স্ট্রিং টাইপ। আর এগুলো হচ্ছে ইন্টিজার টাইপ। তো আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে পিএইচপিতে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ভারডাম্প। ভারডাম্প VARDUMP, ভারডাম্প। এর ভিতরে আপনার যেই জিজ্ঞাসাটা, যে আপনি হয়তো বুঝতে পারতেছেন এটা কী টাইপের ভেরিয়েবল, আপনি হয়তো বুঝতেই পারতেছেন না, তাহলে এটাকে আপনি জাস্ট ওই ভারডাম্পের ভিতরে ভেরিয়েবলটা দিয়ে দেখেন ইন্টিজার টাইপ 200, এটাকে বলতেছে ইন্টিজার টাইপ। তাহলে আমি এই ভারডাম্পটা এখন পোস্টটাকে দিব, দেখি পোস্টটা কী টাইপের। পোস্টটা কী টাইপের সেটা আমরা দেখব। দেখেন পোস্টটাকে বলতেছে স্ট্রিং টাইপ, 6 নম্বরে স্ট্রিং টাইপ। এটা কয় নম্বরে আছে? 1 2 3 4। আচ্ছা 6 নাম্বার মেবি এখানে লাইন বুঝাইছে। 1 2 3 4 5 6। আচ্ছা এটা 6টা স্ট্রিং আছে, 1 2 3 4 5 6, 6টা স্ট্রিং আছে। এখন যদি আমি এখানে একটা বাড়াই, সাপোজ একটা বাড়াইলাম, ডাব্লু দিলাম, 7টা হয়ে গেল। মানে কয়টা স্ট্রিং এখানে কাজ করতেছে, প্রত্যেক এক একটা অক্ষরকে স্ট্রিং ধরতেছে, এক একটা অক্ষরকে একটা স্ট্রিং ধরতেছে। তাই জন্য এখানে বলছে 7টা স্ট্রিং এখানে আছে। আচ্ছা এই ভারডামের মাধ্যমে আমরা জানতে পারি। তো এটা আমি কাটতেছি না, এটা এইভাবে থাকুক, বাট এটাকে আমি কমেন্ট করে রাখবো। কীভাবে কমেন্ট করব? জাস্ট এটাকে সিলেক্ট করে, অথবা এটাকে সিলেক্ট করে প্রশ্নবোধক চিহ্ন ক্লিক করলে হবে, অথবা যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে তার আগে 2টা স্ল্যাশ দিয়ে দিবেন, এটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিবেন, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবেন। তো এটা গেল আমাদের ভারডাম্প করার বিষয়টা। এখন আমি চাচ্ছি যে জানার জন্য যে আমরা কিভাবে এই কোন পদ্ধতিতে আমরা ভেরিয়েবলগুলো লিখতে পারি। আমি একটা পদ্ধতি দেখালাম, এইটা তো একটা কাজ করি, এটাও পোস্ট, এটাও পোস্ট। তো আমি মনে করলাম যে এইটা এখানে পিটা ছোট, আর আমি একটা কাজ করি এখানে পিটা বড় হাতের দিই। যেটা আমি চাচ্ছি যে ইকোর সময় বড় হাতের এবং লেখার সময় ভেরিয়েবল ধরার সময় ছোট হাতে। দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল পোস্ট, কত নাম্বার লাইন আপনার ভুলটা হয়েছে সেটা বলে দিচ্ছে। আনডিফাইন্ড ভেরিয়েবল মানে যদি আপনি কখনো এই নোটিশটা পান পিএইচপিতে, তাহলে এক কথায় ধরে নেবেন যে আপনি কোথাও কোনো ভেরিয়েবল ধরছিলেন, বাট সেটাকে আপনি ডিফাইন করেন নাই। আপনাকে অবশ্যই যে কোনো জায়গায় যদি ভেরিয়েবল ধরেন, যেমন আমি এখানে আরও 2টা ভেরিয়েবল পোস্ট 1 পোস্ট 2, বাট এটাকে আমি ঠিক করে দিলাম। সাপোজ এটাকে আমি ছোট ছিল, ছোটই করে দিলাম, ওইটা চলে আসছে, বাট 2টা আনডিফাইন্ড ভেরিয়েবল চলে আসছে। মানে এদেরকে কোথাও ডিফাইন করা হয় না। ভেরিয়েবল আপনি যদি কল করেন, ইকো করেন, তাহলে অবশ্যই তাকে আপনি কোথাও না কোথাও ডিফাইন করতে হবে। এখন বড় হাত এবং ছোট হাতের হওয়ার কারণে এটা আমাকে শো করলো না, মানে দেখাইলো না। তার মানে এটা হচ্ছে বিষয়টা এমন যে আপনি যখন লিখবেন তখন অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন 2টা সেম থাকে। এটা কেস সেন্সিটিভ, এটা বড় ছোট হলে কাজ করবে না। তবে স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে ছোট হাতের লেখা, এক অক্ষর এক শব্দের ভিতরে লেখা, এবং যদি আপনার এমন হয় যে আরেকটা বাড়াইতে হবে শব্দ, তাহলে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, কখনোই হাইফেন ব্যবহার করা যাবে না। পোস্ট, এখানে আপনি টাইপ লিখলেন পোস্ট টাইপ, আমার দরকার ছিল এরকম লেখা পোস্ট টাইপ। দেখেন এখন আমাকে 3টা আনডিফাইন্ড ভেরিয়েবল দেখাবে, আমি 3 জায়গায় এটা ধরি নাই, তাই আমি এগুলো কেটে দিচ্ছি। আর এটাকে আমি কপি করে, ভেরিয়েবল সবসময় কপি করবেন তাতে ভুল কম হবে। কিছু কিছু ক্ষেত্রে কপি পেস্ট করা বুদ্ধিমানের কাজ, যেমন ভেরিয়েবলের নাম, তারপরে কোনো ফাংশনের নাম, এগুলোর ক্ষেত্রে, ফাংশন তো এখন আসে নাই, আসলে বুঝতে পারবেন।
তো এই সমস্ত ক্ষেত্রে কপি পেস্ট করলেও কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, আপনারা যেহেতু নতুন, অবশ্যই আপনারা এখন থেকে হাতে হাতে বেশি করবেন। কখনোই আমার এই কোড বা আপনারা একবার করছেন সেটা বারবার এক্সিকিউট করার চেষ্টাও করবেন না, সেক্ষেত্রে অনেক বড় ভুল হবে এবং আপনার শেখার ক্ষেত্রে আপনি বাধার সম্মুখীনে পড়বেন, নিজের কাছে নিজেই একসময় দায়ী থাকবেন। তো এটা হলো পোস্ট টাইপটা আমরা এভাবে নিয়ে আসতে পারলাম। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার আমরা এইভাবে না, আমরা যদি এইভাবে করি যে 1 2 দিয়ে করব, $1 সমান সমান এর ভিতরে আপনি ধরলেন যে ONE দিলেন, তারপর এটা কি করবেন, ইকো, আচ্ছা আমি একটু বিয়ারটাকে ডুপ্লিকেট করে নিই, তারপরে লিখি ইকো, আপনি $1 দিলেন। তো দেখেন একটা ফাটাল এরর দিছে, মানে এইটা এমন একটা জঘন্য কাজ আপনি করে ফেলছেন যার কোনো ক্ষমা নেই। একটা ভুলের কারণে আপনার সম্পূর্ণ কোডটাকে সে ডাউন করে দিচ্ছে। তো এই ভুলটা কি এমন ভুল করছেন? আচ্ছা এক কাজ করি, এখানে তো আমি ধরে নিলাম যে 1 লেখা ঠিক না, তাহলে আমি তার পাশে কিছু স্ট্রিং বা কিছু অক্ষর দিয়ে দিলাম। এখন কি আমার ভুলের ক্ষমা হবে? না, আপনার ভুলের ক্ষমা এখনও হবে না, কারণ পিএইচপি ভেরিয়েবল কখনোই নিউমেরিকভাবে কখনোই গ্রহণ করে না। যদি একান্ত আপনার দেওয়া প্রয়োজন হয় যে আপনি এখানে নাম্বার ব্যবহার করতেই হবে, সেক্ষেত্রে একটা আন্ডারস্কোর দিয়ে নিতে হবে। আচ্ছা আমি আপনারা হয়তো একটু মানে বলবেন যে স্যার এখানে তো দেওয়া ছিল না। আচ্ছা আমি এটাকে দিলাম, তারপরে যদি দেখেন একই কথা। তো আমি এখন জাস্ট আন্ডারস্কোরটা দিয়ে দিব, দিলাম, কাজটা কিন্তু এখন হয়ে যাবে। দেখেন আমাদের 1 লেখাটা চলে আসছে। তো আমরা এতক্ষণ যাবৎ যোগ বিয়োগ করা শিখলাম, 2টা অক্ষরে আমরা কীভাবে একটি স্ট্যান্ডার্ড মানের ভেরিয়েবল নেওয়া যায় এবং কি সীমাবদ্ধতা আছে ভেরিয়েবল নেওয়ার, এগুলো সবগুলো দেখলাম। তো আমরা এখন দেখার চেষ্টা করব হচ্ছে কীভাবে পাশাপাশি 2টা ভেরিয়েবলকে শো করানো যায়। সাপোজ এটাতে এই পোস্টটা এটা থাকুক, এখানে আমি নতুনভাবে নিচ্ছি, একদম নিচে যেয়ে নিচ্ছি। এই 2টা ভেরিয়েবলকে আমরা পাশাপাশি শো করাবো, সেটা যে কোনো ভেরিয়েবলই হোক, আমরা সেটাকে পাশাপাশি শো করাবো। প্রথম ভেরিয়েবল নিলাম নেম সমান সমান মাসুদ রানা নিলাম, নেম সমান সমান মাসুদ রানা, এবং তারপরে তার একটা এজ নিলাম, 25। এখন এই ভেরিয়েবলটা কিভাবে আসবে? কোনোভাবেই আসতেছে না। দেখেন আমরা এটাকে ইকো করি, 2টাকে ইকো করি। প্রথমে নেমটাকে করলাম, ডুপ্লিকেট করে আমরা এজটাকেও করলাম। একটা ভুল কিন্তু হচ্ছিল, সেটা হচ্ছে যে আমরা স্টেটমেন্টটাকে ক্লোজ করি নাই। দেখেন এভাবে আসলো। তো এইভাবে তো আমরা পাশাপাশি আনতে পারলাম, মানে এটা তো যেমন আছে তেমনভাবেই, মানে যেমন আপনি লিখছেন ঠিক সেমভাবে পাশাপাশি আসলো। তো আপনি চাচ্ছেন যে এই 2টার মাঝখানে একটু স্পেস থাকুক, কিন্তু স্পেসটা আপনি কীভাবে দিবেন? দেখেন এখানে জাস্ট স্পেস দিলে কিন্তু স্পেসটা এখানে পাবে, এছাড়া কিন্তু স্পেসটা পাবে না। তো এখন আমার কথা হচ্ছে যে
নেমের ভিতরে মাসুদ, আর এখানে আছে হচ্ছে S25 পাশাপাশি আসলো, ভালো কথা। তা আমরা এখন এর ভিতরে একটু কিছু লেখার চেষ্টা করব, এটাকে বলা হয় হচ্ছে মানে কনকেট করব। আমি এখানে দুইবার ইকো করব না, সহজভাবে বলি, সেটা হচ্ছে যে আমি এখানে দুইবার ইকো করব না, আমি একবার ইকো করব, বাট দুইটা ভেরিয়েবল আমি একবার ইকো করব। সেটা কি সম্ভব? আচ্ছা, আমরা একটা বিআর দিয়ে নিলে মনে আর একটু ইজি হবে আপনাদের জন্য ব্যাপারটা বোঝার জন্য। হ্যাঁ, আমি এখানে দুইবার ইকো করব না, একবার ইকো করব। সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। সেটা ডট দিবেন, ডট দিয়ে আপনার যে এজ যে ভেরিয়েবলটা সেটাকে আপনি এখানে পাস করে দিবেন। দেখেন এখন কিন্তু কাজটা হয়ে গেছে, তো এখন কথা হচ্ছে যে আপনি এইভাবে না, আপনি ইকোর ভিতরেই, যেমন এখানে ইকোর ভিতরেই আমি একটা ইকো নিলাম, এখানে আমি স্ট্রিং দিলাম, স্ট্রিং সিঙ্গেল কোটেশন নিলাম, সিঙ্গেল কোটেশন নিয়ে লিখলাম আমার নাম, এখানে আমি নেমটা বসাই দিলাম, যেহেতু ভেরিয়েবল এটা কাজ করার কথা, দেখি কাজ করে কিনা। দেখেন একটা ইরর আসছে। আচ্ছা, ইররটা আসা স্বাভাবিক, কেন ক্লোজ করি নাই, এটা ক্লোজ না করে দেখুন আমার নাম, এখানে আবার সেই ভেরিয়েবলটা চলে আসলো। ভেরি ব্যাড, এভাবে তো হবে না। তাহলে কি করা যায়? তাহলে একটা কাজ করি, এখানে ডট, এখন আপনার ভেরিয়েবলটা আপনি দেন, দিলে দেখবেন যে আমার নাম মাসুদ, কিন্তু দেখেন একদম পাশাপাশি, এবং কি অবস্থা, ব্রেক ট্রেক নাই, কিছু নাই। একটা ব্রেক দিয়ে নেন, সমস্যা কি, ব্রেক তো আপনার আছেই। আর স্পেস দরকার, স্পেস দিয়ে নেন। আমার নাম মাসুদ রানা আসলো। এখন আপনি চাচ্ছেন যে না, আমি এইভাবে ডট দিয়ে লিখব না, আমি চাচ্ছি এটার ভিতরেই লিখতে। হ্যাঁ, তারও সুবিধা পিএইচপি করে রেখেছে, সেটা হচ্ছে অবশ্যই, আচ্ছা এটা মনে করেন এটা সিঙ্গেল কোটেশনের বদলে আপনি এখানে যদি সেটা ডাবল কোটেশন ব্যবহার করেন, এবং তখন যদি আপনি এই স্ট্রিংটাকে এখানে দেন, তখন কিন্তু এটা সেই হিসাবেই কাজ করবে, এটা কিন্তু এখন ভেরিয়েবল হিসাবেই কাজ করবে। দেখেন এখানে কিন্তু সেম আছে। আচ্ছা, এই দুইভাবে করা যায়, ডট দিয়েও করা যায়, আবার ডট ছাড়াও করা যায়। তো এখন আমরা ভিডিও লেন্থ বোধহয় খুব বেড়ে যাচ্ছে, আচ্ছা বারুক, সমস্যা নেই, আমরা ভেরিয়েবলটা এখানে আজকে শেষ করতেই হবে আমাদেরকে। ভেরিয়েবলটা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন আপনারা সবাই, যেভাবে দেখাচ্ছি প্রত্যেকভাবে আপনি প্র্যাকটিস করুন। এখন আমরা HTML লিখব, ভেরিয়েবলের ভিতর মানে HTML এর ভিতরে ভেরিয়েবলকে পাস করব। তো প্রথমে আমি ইকো করব হচ্ছে একটা HTML ট্যাগ। আপনি মনে রাখবেন এই কোটেশনের ভিতরে আপনি আপনার মতো করে যা লিখবেন, ব্রাউজার তাই পড়বে। তো আমি চাইতেছি এটার ভিতরে HTML কোড লেখার জন্য। তো H1 H2 লিখলাম। এখানে একটা কাজ করি, এখানে আমি নেম কেনে পাস করি। দেখেন এটা সিনট্যাক্স এরর, কি ভুল হয়েছে বলেন তো, আমরা এটাকে শেষ করি নাই। তো শেষ করলাম, অ্যাস নেম বড় হয়ে আসছে, মানে আমাদের H1টা যে কাজ করছে তার একটা প্রমাণ। কিন্তু কেন এটা এরকমভাবে আসলো? কারণ আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করি নাই। এখন ডাবল কোটেশন যে সবসময় ব্যবহার করতে পারবেন তা না, ব্যবহার করতে না পারলে কী হবে তাও দেখাচ্ছি। তো এটা এখানে আমরা দিলাম। তো এখন এখানে ছোট মানে এখানে চাচ্ছেন যে তারপরে আবার একটা ডট নেবেন, ডট নিয়ে এখন এর এইজটা বলে দিবেন যে বয়স এত।
দেখেন এটা বিয়ার হয়ে অটোমেটিক নিচে নেমে আসছে। তো এখন কথা হচ্ছে যে এখানে আপনি দুইটা ভেরিয়েবল কি বসাইতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে এখানে দুইটা ভেরিয়েবলই পাশাপাশি বসাইতে পারবেন। আর যদি আমি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতাম তাহলে কিভাবে করতাম? আমি সেম লাইনটাকে আমি আবার নিচে ইকো করতেছি, ইকো, আমি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম। শুধু পার্থক্যটা দেখেন যে আপনার কিন্তু দোনোভাবেই লাগতে পারে, সেজন্য আপনি যে একভাবে জানবেন একভাবে ভাবলেন যে বেঁচে যাবেন না, আপনার দোনোভাবেই প্রয়োজন হতে পারে। তখন কি করবেন সেটা একটু শিখে রাখেন, কাজে দিবে। H1 তো এখন এখানে এটা নিলেন, এখন কিন্তু এখানে যা আছে তাই শো করবে। দেখে আসি চলেন, এই দেখেন যা আছে তাই শো করলো। একটা কাজ করি, এখানে একটা ডট, এখানে একটা ডট দেন, তাহলে কাজ হবে। আমরা একটু এখানে ডট দিয়ে পাশাপাশি নিয়ে আসতে পারলাম। এটাকে বলা হয় কনকেট করা, এটাকে বলা হয় জোড়া দেওয়া, একটার সাথে একটাকে জোড়া দেওয়া। আর এটাকে আমরা পিএইচপিতে বলি কনকেট করা। কিন্তু দেখেন এটা কিন্তু, আমি একটু এটা কুইট করে নিই, এটা খুব ডিস্টার্ব করে। তো এটাকে বলা হয় কনকেট করা। তো আমরা একটু এখন রিফ্রেশ দিই, কিন্তু দেখেন সে কনকেট সহ চলে আসছে। কাজ হইল? কাজ কিন্তু হয় নাই। আচ্ছা, এখান থেকে কুইট করতে হয়, করলাম। তো দেখেন কনকেট সহ চলে আসছে। তো এভাবে তো করলে কাজ হবে না, আমি কীভাবে করব? এটা নিয়ম হচ্ছে, যদি আপনি এরকম স্ট্রিংয়ের ভিতরে যদি আপনি আপনার ভেরিয়েবলকে কাজ করাইতে চান, সেক্ষেত্রে আপনি প্রথম অংশটা শেষ করে তারপরে কনকেট করে তারপরে আবার দ্বিতীয় অংশটাকে শুরু করে দেন। এই দেখেন ব্যাপারটা একটু জটিল মনে হইতে পারে, বাট জটিল না। আমি প্রথমে সিঙ্গেল স্ট্রিং নিয়ে H1 একবার ইকো করলাম, তারপরে কনকেট করলাম আমাদের যে নেমটা, তারপরে আবার শেষ অংশটাকে স্ট্রিংয়ের ভিতরে রাখলাম, এবং এখন কিন্তু আমাদের নামটা চলে আসবে, মাসুদ রানা চলে আসবে। এই হিসাবে আপনি যত ইচ্ছে তত স্ট্রিং ভেরিয়েবল নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে ভেরিয়েবলের সাথে সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস এখন মানে আমরা কীভাবে HTML পিএইচপির ভিতরে HTML লিখতে পারি তাও কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। তো কি বিষয়গুলো এখন আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে প্রথমত ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, কীভাবে তার ভিতরে পিএইচপির ভিতরে কীভাবে HTMLকে লেখা যায় স্ট্রিংয়ের ভিতরে, এবং HTML ভেরিয়েবল লেখার কিছু সঠিক নিয়ম। তো আজকে আপনাদের কাজ থাকবে হচ্ছে এই বিভিন্নভাবে ভেরিয়েবলকে লিখে, যে কয়ভাবে লেখা যায় লিখে, এবং তার ভিতরে এইভাবে সুন্দর করে ডাটাগুলো সাজিয়ে ইকো করে ব্রেক দিয়ে, প্রয়োজনে আপনারা পি ট্যাগ ব্যবহার করতে পারেন, H1 থেকে H6 পর্যন্ত সমস্ত ট্যাগগুলো ব্যবহার করতে পারেন। তো এই সমস্ত ট্যাগ ব্যবহার করে আপনারা এগুলো দেখাবেন। ভেরিয়েবল টাইপ নিয়ে আরও কিছু অ্যাডভান্স কথাবার্তা পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আপনারা বুঝতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আপনারা সবাই প্র্যাকটিস করে অবশ্যই ফাইলগুলো গ্রুপে জমা দিবেন। আসসালামু আলাইকুম।